সো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমাদের যেটা চলছে সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপের এসকে মাপার থেকে সলিউশন গুলো করা হচ্ছিল। তো এসকে মাপার এক্সারসাইজ এটা হচ্ছে আমাদের কাছে 7 মেবি। তো সেটার 7 নম্বর যে প্রবলেমটা রয়েছে, এক্সারসাইজ এটা 12, 7 না, এক্সারসাইজ 12 এর 12 যে 7 নম্বর প্রবলেমটা রয়েছে সেটা দেখ। 6 নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেছে অলরেডি। নেক্সট প্রবলেম গুলো তাহলে দেখা যাক। লেট জি বি এ নন ট্রিভিয়াল গ্রুপ। নন ট্রিভিয়াল গ্রুপ মানে হচ্ছে ট্রিভিয়াল গ্রুপ হলে শুধুমাত্র জি ইকুয়ালস টু তার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, এটা হচ্ছে ট্রিভিয়াল গ্রুপ। আর নন ট্রিভিয়াল গ্রুপ মানে ই ছাড়াও তো নন আইডেন্টিটি এলিমেন্ট সেখানে থাকছে, এরকম একটা গ্রুপ হচ্ছে জি। উইথ নো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, উইথ নো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ অর্থাৎ জি এর কোনো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ নেই। অর্থাৎ নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ মিন্স জি এর সাবগ্রুপকে আমরা 3 প্রকারে ভাগ করতে পারি। একটা জি যদি একটা গ্রুপ হয় তার সাবগ্রুপে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। জি গ্রুপের সাবগ্রুপকে আমরা 3টে ভাগে ভাগ করি। যার মধ্যে একটা হচ্ছে জি নিজেই, একটা হচ্ছে সিঙ্গেলটন সেট ই, এবং এই দুইজন বাকি বাদে যারা থাকে অর্থাৎ যেমন এইচ, যেটা ইও নয়, সিঙ্গেলটন সেট ইও নয়, আবার পুরোপুরি জিও নয়, এটাকে বলছে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ। যেমন জিটাকে বলছে আমাদের ইমপ্রপার সাবগ্রুপ, জি হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ অফ জি, ই হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ অফ জি, আর এইচটা যদি কমপ্লিটলি মানে প্রপার সাবসেট অফ জি হয়, প্রপার সাবসেট অফ জি হয় কিন্তু ই নয়, কিন্তু এইচটা নট ইকুয়ালস টু যদি সিঙ্গেলটন সেট ই হয়, সিঙ্গেলটন সেট ই সেটাও জি এর প্রপার মানে তোর একদম প্রপার সাবসেট হলো, কিন্তু ই শুধুমাত্র ই এরকম সেটটা এইচ নয়, এইচটা ই ছাড়াও তার মধ্যে কিছু এলিমেন্টস থাকতে পারে। তো সেটাকে বলছে যেহেতু ই নয় তার মানে সেটা নন ট্রিভিয়াল, ট্রিভিয়াল হলে ই হতো। আবার যেহেতু জি এর প্রপার সাবসেট অর্থাৎ জি এর সঙ্গেও সমান নয়, তেমন সেটা হচ্ছে ইমপ্রপারও নয়। ঠিক আছে, তার মানে হচ্ছে নন ট্রিভিয়াল, এটা হয়ে গেল তার মানে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ। কিন্তু এখন কোয়েশ্চেনে বলছে জি এর এই দুটো যে সাবগ্রুপ, একটা জি যদি একটা গ্রুপ হয় তার এই দুটো সাবগ্রুপ অলওয়েজ হোল্ড করবে, এই দুটো সাবগ্রুপ অলওয়েজ থাকবে, কিন্তু এইচটা থাকলেও থাকতে পারে না থাকলেও না থাকতে পারে। জি যদি নিজে একটা গ্রুপ হয় তার অবশ্যই জি নিজে এবং সিঙ্গেলটন সেট ই এই দুটো সাবগ্রুপ অর্থাৎ ইমপ্রপার সাবগ্রুপ এবং ট্রিভিয়াল সাবগ্রুপ থাকবেই। কিন্তু নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ এই ব্যাপারটা জি এর থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো এই অঙ্কটাই বলছে নেই, এই অঙ্কটাই বলছে জি এর কোনো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ নেই। তাহলে এই দুটো যে ট্রিভিয়ালি হোল্ড করছে সেই দুটো থাকছে, কিন্তু নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপটা বলছে নেই। তাহলে এইরকম অবস্থায় প্রুফ করতে বলেছে জি এর অর্ডারটা প্রাইম হবে, অর্থাৎ কোনো গ্রুপের এটা তো 7 নম্বর প্রবলেম নয় ওই সাইক্লিক গ্রুপের, নাকি এটাই 7 নম্বর? এটাই। আচ্ছা এটাই। তো যাই হোক, এটাকে আমাদের দেখাতে বলেছে জি ইজ এ গ্রুপ অফ প্রাইম অর্ডার। তার মানে সব এত কথার মানে হচ্ছে জি এর যদি নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ না থাকে তাহলে জি এর অর্ডারটা প্রাইম হবে। প্রাইম অর্ডার ছাড়া যে কোনো কম্পোজিট অর্ডারের গ্রুপের ক্ষেত্রে তার একটা নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ থাকবেই, থাকবেই। ঠিক আছে, কারণ যখনই সেটা কম্পোজিট হয়ে যাবে তাকে ডিভাইড করার জন্য কেউ না কেউ কোনো না কোনো সংখ্যা আমি পেয়ে যাব, এবং যে সংখ্যাটা ডিভাইড করবে সেই রকম সংখ্যার অর্ডার বিশিষ্ট নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ কিন্তু আমরা পেয়ে যাব। ফলে আমাদের প্রমাণটা এবার কি করব দেখি। এটা তো থিওরিটিক্যাল প্রবলেম, এটা কিছুটা লিখিয়ে করিয়ে দিচ্ছি, সলিউশনটা দেখা যাক। Since G is a non-trivial group, তার মানে this implies G টা আর যাই হোক সিঙ্গেলটন সেট ই এটা নয়।
জিটা কিন্তু সিঙ্গেল টার্ম সেটই সেই রকম ব্যাপারটা নয়। অর্থাৎ জি এর অর্ডারটা এক নয়, একের থেকে বেশিই হবে, একের থেকে কম তো আর হতে পারে না। জিরো অর্ডার মানে হচ্ছে গ্রুপের মধ্যে কোনো এলিমেন্টই নেই, সেরকম আর হয় না, আবার নেগেটিভও হয় না, তার মানে একের থেকে বেশি, একের থেকে বেশি। বেশি অর্ডারের গ্রুপ এটা। তার মানে দেন অর্ডার অফ জি একের থেকে বেশি মানে হয় ইনফাইনাইট অথবা তাহলে কোনো একটা ফাইনাইট নাম্বার। অর্ডার অফ জি ইজ আইদার ইনফাইনাইট অর অর্ডার অফ জিটাকে আমরা সামথিং ডিফাইন করতে পারি n which is greater than 1 and n হুম is finite, এবং n টা হচ্ছে ফাইনাইট। এইবার যদি দুটো কেসেই আমাদের বলে দেওয়ার দরকার, মানে পুরো দুটো কেসই নিয়ে আমি আলোচনা করছি। ইফ order of g is infinite then g has infinitely many subgroups, infinitely many যদি g এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে, তাহলে ই সহ বাকি কিছু এলিমেন্টস নিয়ে নিয়ে এরকম ভাবে যেখানে এ বি ইনভার্সটা এইচ এর মধ্যে আছে এরকম কন্ডিশন স্যাটিসফাই করিয়ে করিয়ে জি এর ইনফাইনাইটলি মেনি সাবগ্রুপস আমরা পেয়ে যাব। হ্যাঁ তো জি হ্যাজ ইনফাইনাইটলি many subgroups, but according to the given problem, G has no non-trivial proper subgroup, no non-trivial proper subgroup, অর্থাৎ G এর কোনো non-trivial proper subgroup নেই, অর্থাৎ G এর কেবলমাত্র G এবং E ছাড়া আর কোনো সাবগ্রুপ নেই, অর্থাৎ G এর কেবলমাত্র দুটোই সাবগ্রুপ পসিবল এই অঙ্কটার মানে কোয়েশ্চেন অনুযায়ী। অথচ যদি জি এর অর্ডার ইনফাইনাইট হয় সেক্ষেত্রে জি এর ইনফাইনাইটলি মেনি সাবগ্রুপ পসিবল, অর্থাৎ ইনফাইনাইটলি মেনি মানে নিশ্চয়ই দুটো নয়, ইনফাইনাইটলি হ্যাঁ মেনি মানে ইনফাইনাইটলি মেনি, অর্থাৎ জি এবং ই ছাড়াও সেখানে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপস এক্সিস্ট করছে, হুম কিন্তু কোয়েশ্চেনের কথা অনুযায়ী কিন্তু নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ নেই। ফলে সেই এই ক্ষেত্রে অর্ডার অফ জি কোনো মতেই ইনফাইনাইট নয়, ইনফাইনাইট হবে এই কথা বলা যাচ্ছে না, তাহলে নন অ্যাকচুয়ালি যা ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ। হুম। কন্ডিশন দিয়েছে তাতে ইটাও জি মানে যেটা নন ট্রিভিয়ালও বলেনি হ্যাঁ, মানে না জিটা তো নন ট্রিভিয়াল বলা আছে, কিন্তু জি আর ই ছাড়া আর কোনো সাবগ্রুপ নেই। ইয়ে নেই, সাবগ্রুপ নেই। হুম জি হ্যাজ নো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, দ্যাট ইজ জি হ্যাজ only two subgroups, G and E. So which is a contradiction? হ্যাঁ তার মানে এখান থেকে একটুখানি বুঝতে পারছি অর্ডার অফ জি ইনফাইনাইট নয়, কারণ ইনফাইনাইট ধরলে আর কন্ট্রাডিকশন চলে আসছে। দিস ইমপ্লাইজ অর্ডার অফ জি ইজ নট ইনফাইনাইট, তাহলে অর্ডার অফ জি ইনফাইনাইট নয়, তাহলে ফাইনাইট। তাহলে আমার জিনিসটা অনেক বেশি মানে একটু স্পেসিফাই হয়ে গেল। এবার ফাইনাইট বলতে আমরা দেখাবো সেটা কম্পোজিট নয়, সেটা প্রাইম। তাহলে দেয়ার ফোর
order of g is finite, that is order of g যেটা ধরা ছিল n which is greater than 1, এইটুকুনি পাচ্ছি। এবার আমি দেখাবো যে এই যে এনটা রয়েছে সেই এনটা কিন্তু কোনো প্রাইম নাম্বার নয়, সেটা কিন্তু মানে সেটা একটা প্রাইম নাম্বার, সেটা একটা প্রাইম নাম্বার, এরকম আমরা দেখাবো। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি লেট এইবার যে স্টেপ গুলো করবো এগুলো একটু না মনে রাখতে হবে না। লেট এ বি এনি নন আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। এবার আমরা একটা সেট কনস্ট্রাক্ট করছি, একটা সাবগ্রুপ বানানোর চেষ্টা করছি। লেট আস কনস্ট্রাক্ট a set h equals to, অর্থাৎ এ দিয়ে জেনারেটেড একটা সাবসেট বানানোর একটা সেট বানানোর চেষ্টা করছি আমি, যেখানে কে বিলংস টু জেড, এরকম বানানোর চেষ্টা করছি। তাহলে এইখানে ক্লিয়ারলি যেহেতু এটা জি তে আছেই and G is a group and G is a group, তাহলে সেই রেসপেক্টে G এর মধ্যে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে and consequently a to the power k টা G এরই মেম্বার হচ্ছে। a to the power k টা কিন্তু G এর মেম্বার হচ্ছে for any k belongs to Z by closure property। ক্লোজার প্রপার্টি মানেটা কি, তাহলে a to the power k মানে a কম্পোজ করে করে k টাইমস a কে কম্পোজ করে যেটা পাবো সেটা ক্লোজার প্রপার্টি অনুযায়ী G তেই থাকবে। তাহলে this implies a to the power k belongs to G for all k belongs to Z। তাহলে a to the power k টা h এর মেম্বার গুলো ছিল এবং h এর সমস্ত মেম্বারই দেখছি G তে চলে আসছে, মানে h is nothing but a subset of G, subset of G। Also e টা আছে G তে, তার মানে this implies e to the power k টা যদি G তে থাকে তাহলে e to the power k যেটা রয়েছে সেটা আমার কাছে কোথায় থাকবে, h এ থাকবে। e to the power k মানে আবার e, তার মানে সেটা h এ রইলো। তাহলে therefore h এর মধ্যে একটা এলিমেন্ট পেয়ে গেলাম, মানে h not equals to 5, h টা not equals to 5 হয়ে গেল। এগেন বা এগেনই লিখি, তাহলে এটুকুনি বুঝতে পারছি যে this implies h is a non-empty h is a non-empty subset of G হয়ে গেল। এগেন আমি ধরে নিচ্ছি h থেকে দুটো মেম্বার a to the power p a to the power q belongs to h। তাহলে আমি দেখাতে চাইছি h টা সাবগ্রুপ, তার জন্য a to the power p কিরকম ভাবে দেখাতে হয়, a, b যদি h এ থাকে তাহলে a b ইনভার্সটা h এ থাকতে হয়। a b ওইভাবে ধরা যাবে না, কারণ h এর এলিমেন্ট গুলো দেখতে a to the power k টাইপের। তাহলে a to the power p a to the power q h এর মেম্বার, তাহলে a to the power p into a to the power q এর ইনভার্স এটা h এ আছে কিনা দেখতে হবে, এটা h এ আছে কিনা আমাদের চেক করতে হবে। তাহলে this equals to a to the power p a to the power minus q and which is equals to a to the power p minus q, এবং যেহেতু p minus q একটা ইন্টিজার হয়ে গেল, p minus q সামথিং a to the power r ধরলাম, where
আর ইকুয়ালস টু পি মাইনাস অফ কিউ, এবং সেটাও অবভিয়াসলি ইন্টিজার, কারণ পি একটা ইন্টিজার কিউ একটা ইন্টিজার, মানে পি মাইনাস কিউটাও একটা ইন্টিজার। তাহলে যেহেতু এটা ইন্টিজার হয়ে গেল, তাহলে এ টু দি পাওয়ার আর এলিমেন্টটা সেটা কোথায় চলে গেল, সেটা কিন্তু আমার কাছে এইচে চলে গেল। তাহলে এইচে চলে আসছে। আর তাছাড়া ইটা যে আছে সেটা এইভাবে বলাটা আমার মনে হয় উচিত হচ্ছে না। এটা এরকম ভাবে যদি থাকে, অসুবিধা তো কিছু নেই। সুবিধা নেই আবার আছেও। কেন? কেননা আমি এখানে বলেছি যে এই এনি নন আইডেন্টিটি এলিমেন্টের জন্য এই ঘটনা ঘটবে। আমি জি এর মধ্যে থেকে ই নিয়ে এই কথা বলাটা উচিত নয়। তাহলে হবে না। যে কোনো জি এর জন্য মানে যে কোনো এলিমেন্টের জন্য করলে ঠিক ছিল, কিন্তু অসুবিধা কিছু নেই, আমি করে দিচ্ছি। তাহলে এইটা যে মানে নন এমটি সাবসেট অফ জি, সেটা আমি বলতেই পারি। কি করে বলতে পারি? অলসো আরো সহজ ভাবে বলা যায়, এ টু দি পাওয়ার জিরো, তো এ টু দি পাওয়ার জিরো সেটা অবভিয়াসলি এইচে থাকবে, কারণ কে বিলংস টু জেড বলা আছে, তো জেড জিরোটাও জেড এর মেম্বার। রয়েছে, হ্যাঁ। এ টু দি পাওয়ার জিরো মানে আবার ই হয়, তাহলে ই বিলংস টু এইচ, এইভাবে বলি। হ্যাঁ, ঠিক আছে। কারণ আমি যেহেতু নন আইডেন্টি কথাটা উল্লেখ করেছি, তাই জি থেকে ই নিয়ে আমি ইটাকে এইচে আছে দেখানো সঠিক নয়। আর কোনো অসুবিধা কিছু নেই, জাস্ট একটুখানি চেঞ্জ করে দিলাম আমি। তো এইচটা সাবগ্রুপ হওয়ার সমস্ত রকম কন্ডিশন স্যাটিসফাই করছে। দেয়ার ফোর এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। এইচটা হয়ে গেল আমার কাছে সাবগ্রুপ অফ জি। নাও অর্ডার অফ জি, সেটা আমি ধরেছি এন। অর্ডার অফ জি ধরেছি এন, যেটা কিনা একের থেকে বড়। তাহলে দেয়ার ফোর অর্ডার অফ এইচ কোনোদিনও অর্ডার অফ জি এর থেকে বড় হয়ে যেতে পারে না, কারণ এইচটা যেহেতু সাব গ্রুপ, তার মানে অর্ডার অফ এইচ সবসময় অর্ডার অফ জি এর সঙ্গে হয় সমান হবে অথবা ছোট হবে, সমান হবে অথবা ছোট হবে। তাহলে দিস ইমপ্লাইজ অর্ডার অফ এইচ অবশ্যই লেস ইকুয়ালস টু এন হচ্ছে। হুম। এনটা আবার কি? এনটা হচ্ছে একের থেকে বড়। এনটা কি? এনটা আবার একের থেকে বড়। তার মানে অর্ডার অফ এইচটা সেটা এক থেকে বড় কিন্তু এন এর থেকে ছোট। এন এর থেকে ছোট। তার মানে দিস ইমপ্লাইজ একের থেকে বড় কিন্তু এন এর থেকে ছোট দাঁড়াচ্ছে। তা আমি ধরে নিচ্ছি অর্ডার অফ এইচ ইকুয়ালস টু সামথিং এম ফর সাম এম উইথ ওয়ান লেস দ্যান এম লেস ইকুয়ালস টু এন, হুম। এরকম ব্যাপার দাঁড়াচ্ছে। এম বিলংস টু, আমি ন্যাচারাল নাম্বার করছি, যেখানে এমটা এক থেকে এন এর মধ্যে রয়েছে। হুম। কিন্তু অ্যাকচুয়ালি এই প্রবলেমটা সাইক্লিক গ্রুপের প্রবলেম বললে ভুল হবে। এটা এইখানে আমরা যদি ল্যাগ্রাঞ্জেস থিওরেম অ্যাপ্লাই না করি তাহলে হবে না। ল্যাগ্রাঞ্জেস থিওরেম আছে হচ্ছে কোসেটের মধ্যে, এই প্রবলেমটা হ্যাঁ। কোসেট হওয়া উচিত ছিল। এটা এই যে এই জায়গাটা সাইক্লিক গ্রুপের এ টু দি পাওয়ার কে কনসেপ্টটা লাগলো বলে সাইক্লিক গ্রুপে ঢুকিয়েছে, কিন্তু এর পরের কনসেপ্টটা লাগবে, ল্যাগ্রাঞ্জের কনসেপ্টটা। অনেক অঙ্কতেই ল্যাগ্রাঞ্জেস এর কনসেপ্ট লাগবে। হুম। তো ল্যাগ্রাঞ্জেস থিওরেমটা কি ছিল? ল্যাগ্রাঞ্জেস থিওরেমটা আমি একটু আরেকবার মনে করে দিই, সেটা হচ্ছে দি অর্ডার অফ এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ, দি অর্ডার অফ এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ। কোন একটা ফাইনাইট গ্রুপের তার সাবগ্রুপের অর্ডার গুলো গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, সহজ ভাষায় বললে। ঠিক আছে, আরো ডিটেলসে ওখানে গ্রুপটা আমাদের করতে হয়। তো গ্রুপের অর্ডার কে সাবগ্রুপের অর্ডার সবসময় ডিভাইড করবে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে, বাই ল্যাগ্রাঞ্জেস থিওরেম, স্টেটমেন্টটা একবার লিখে দিই, বাই ল্যাগ্রাঞ্জেস থিওরেম
অর্ডার অফ এইচটা কি করবে, অর্ডার অফ জি কে ডিভাইড করবে। গ্রুপের অর্ডার সাবগ্রুপের অর্ডারকে সবসময়, মানে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে সবসময় ডিভাইড করে, অর্থাৎ এম ডিভাইডস এন হবে। হুম এখন এম এন কে ডিভাইড করছে। এইবার সিন্স কোয়েশ্চেনে বলা আছে এম হ্যাজ নো নন ট্রিভিয়াল proper subgroup. G M has বলছি G has no non-trivial proper subgroup. G এর কোনো non-trivial proper subgroup ই নেই। তার মানে সেখান থেকে only possibility is this implies M এর ভ্যালুটা, তাহলে M টা কখনোই N এর থেকে ছোট হয়ে N কে ডিভাইড করতে পারবে না। G এর যেহেতু non-trivial proper subgroup নেই, তার মানে M এর ভ্যালু হয় 1 নয়তো N। এন ঠিক আছে, যেমন N এর ভ্যালু যদি এখন 4 হয়, তাহলে N কে কে ডিভাইড করতে পারতো, 1 করতে পারতো, 2 টু আর করতে ফোর। পারতো, আর 4 করতে পারতো। কিন্তু যেহেতু এখানে জি এর কোনো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ নেই, তাহলে 2টাকে আর ধরা যাবে না, 1 এবং 4 ছাড়া আর কাউকে নেওয়া যাবে না। ঠিক আছে, দিস ইমপ্লাইজ এম ইজ আইদার 1 অথবা n। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর এটাকে 1 নম্বর দিয়ে বলতে পারি ফ্রম 1 আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, দি অনলি রিভাইজার্স এই প্রবলেমটা একটা থিওরির মতো পুরো, ওই জন্য এরকম লাগলো। দি অনলি ডিভাইজার্স অফ n আর 1 অ্যান্ড n। তার মানে n কে শুধুমাত্র 1 আর n ই ডিভাইড করতে পারে, আর যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কাউকে দিয়ে ডিভাইড করা যায় না, তাদেরকেই প্রাইম নাম্বার আমরা বলি। দিস ইমপ্লাইজ n ইজ প্রাইম। তার মানে দিস ইমপ্লাইজ অর্ডার অফ জি ইজ, n টাই অর্ডার অফ জি, হুম এটা কিন্তু প্রাইম নাম্বার হলো। হুম এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল অঙ্কটাতে, হ্যাঁ যে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ না থাকলে প্রাইম হবে। আমরা কি করলাম একবার জি স্টার একবার বলে দিই। নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ যেহেতু বলেছে, জিটা যেহেতু নন ট্রিভিয়াল গ্রুপ, তার মানে জিটা সিঙ্গেলটন সেট ই নয়, অর্থাৎ ট্রিভিয়াল গ্রুপ নয়। তার মধ্যে ই ছাড়াও এক্সট্রা নন ট্রিভিয়াল এলিমেন্টস তার মধ্যে রয়েছে, নন জিরো এলিমেন্টস। তো জি এর মধ্যে যেহেতু নন জিরো এলিমেন্টস থাকছে ই ছাড়াও, তার মানে অর্ডার অফ জিটা একের থেকে বড়ই হলো। এখন একের থেকে বড় বলতে ইনফাইনাইট অর্ডার হলেও সেটাও একের থেকে বড়, ফাইনাইট অর্ডার হলেও একের থেকে বড়। তো তারপর আমি ধরলাম ইনফাইনাইট অর্ডারের ব্যাপারটা, যে জিটা যদি ইনফাইনাইট অর্ডার হয় তাহলে তার ইনফাইনাইটলি মেনি সাবগ্রুপস রয়েছে। এখানে কন্ট্রাডিকশন দিচ্ছে হচ্ছে কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনে আবার বলেছে তার মানে ইনফাইনাইটলি মেনি সাবগ্রুপস মানে কি, জি এর মধ্যে জি একটা সাবগ্রুপ, ই একটা সাবগ্রুপ, এবং বাকি ইনফাইনাইটলি মেনি প্রপার সাবগ্রুপস রয়েছে, নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপস। ওকে, কিন্তু কোয়েশ্চেনে বলেছে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপসই নেই, জি এর দুটোই সাবগ্রুপ আছে, জি আর ই। ফলে ইনফাইনাইট গ্রুপ ধরলে কন্ডিশনটা যেটা আসছে সেটা কিন্তু কন্ট্রাডিকশন করে যাচ্ছে, ফলে গ্রুপটার অর্ডার ইনফাইনাইট নয়, কারণ গ্রুপটার অর্ডার ফাইনাইট। আমাদের কাছে স্পেসিফাই হয়ে গেল গ্রুপের অর্ডার কিরকম হবে, ফাইনাইট হবে। এইবার আমাদের টার্গেট হচ্ছে গ্রুপের অর্ডারটা ফাইনাইট যখন, সেটা প্রাইম নাকি কম্পোজিট, আমি দেখাবো প্রাইম। কি করে প্রাইম দেখাবো, তার জন্য একটা জি এর আহ, মধ্যেকার নন জিরো এলিমেন্ট নিয়ে এ নিয়ে, সেই এ দিয়ে জেনারেটেড একটা সাবগ্রুপ তৈরি করলাম এইচ। এইচ ইজ এ সাইক্লিক সাবগ্রুপ অফ জি জেনারেটেড বাই এ। এ তার অর্ডারটা এম টাইপের কিছু একটা হলো, এবং ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে গ্রুপের অর্ডারকে সবসময় সাবগ্রুপের অর্ডার ডিভাইড করবে, অর্থাৎ এমটা কিন্তু এন কে ডিভাইড করবে। যেহেতু কিন্তু নিউ কোন গ্রুপ। কিন্তু নন ট্রিভিয়াল সাবগ্রুপ যেহেতু নেই, নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, তার মানে এম এর ভ্যালু হয় 1, মানে যখন সাবগ্রুপটা হচ্ছে জি, সরি সাবগ্রুপটা হচ্ছে সিঙ্গেলটন সেট ই, আর এম এর ভ্যালু ডাইরেক্ট এন যখন সাবগ্রুপটা হচ্ছে জি। মাঝখানে আর কোনো ভ্যালু এম নিতে পারবে না, বিকজ নন ট্রিভিয়াল সাবগ্রুপ নেই, প্রপার হুম সাবগ্রুপ। তার মানে
এমটা এন কে ডিভাইড করছে, অথচ এম এর ভ্যালু 1 এবং এন ছাড়া আর কেউ হতে পারছে না, অর্থাৎ এন কে 1 এবং এন ছাড়া আর কেউ ডিভাইড করতে পারছে না। তার মানে এনটা প্রাইম নাম্বারের ক্ষেত্রে এটা পসিবল, তাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কাউকে দিয়ে ডিভাইড করা যায় না। হুম। তাহলে আমার গ্রুপের অর্ডারটা প্রাইম হয়ে গেল। প্রবলেমটা সুন্দর, কিন্তু থিওরিটিক্যাল প্রুফটা। আর যে ল্যাগ্রাঞ্জেস থিওরেমটা অ্যাপ্লাই করলাম সেটা পরবর্তী চ্যাপ্টারে আমাদের রয়েছে, কিন্তু এখানে সেটাকে অ্যাভয়েড করে করাটা যাচ্ছে না। হ্যাঁ। তো নেক্সট কোয়েশ্চেন, prove that the subset H of S4 forms a non-cyclic subgroup of the symmetric group S4. Is the S4 is cyclic? Is the S4 cyclic? তো এটা সহজ একদম প্রবলেম বলেছে, H equals to I 1 2 দেওয়া আছে, 1 3 4 দেওয়া আছে, এরকম ভাবে দিয়েছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। হ্যাঁ। H equals to দিয়ে দিয়েছে হচ্ছে I মানে হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন। I মিনস হ্যাঁ। আইডেন্টিটি পারমুটেশন, অর্থাৎ যেহেতু S4 তার মানে I এর ব্যাপারটা কি, আইটা হচ্ছে উপরেও 1 2 3 4 এবং নিচে 1। করেসপন্ডিং ইমেজ গুলো সেটাও 1 2 3 4, সেটাকে আমরা আই দিয়ে লিখি। হুম। এইবার তো আই আছে, 1 2 আছে, 3 4 আছে আর 1 2 3 4 আছে। আচ্ছা 1 2 পাশাপাশি লিখছে, বাট পাশাপাশি লিখি, ট্রান্সপোজিশন আকারে দিয়েছে 3 4 আর 1 2 3 4। তো এই আইটাকে যদি আমি রো জিরো নাম দিই, তাহলে রো ওয়ানটা কি, রো ওয়ানটা হচ্ছে 1 2, হুম। 1 2 মানে হচ্ছে 1 2 3 4, 1 2 এখানে 1 2 সাইকেল মানে হচ্ছে 1টা 2 তে যাবে, 2টা 1 এ যাবে, এখানে সাইকেল কমপ্লিট ট্রান্সপোজিশনটা, 3টা 3 তেই থাকবে, 4টা 4 এই থাকবে। অ্যাকচুয়ালি এটা লেখা উচিত 1 2 3টা একটা সিঙ্গেল, 4 একটা সিঙ্গেল, কিন্তু সিঙ্গেল গুলোকে আর লেখা হয় না বলে শুধু 1 2 লিখলে আমরা এরকম বুঝে যাই যে 3টা 3 হ্যাঁ। তেই যাচ্ছে, 4টা 4 এই যাচ্ছে। 3 নিজের সঙ্গে সাইকেল তৈরি করেছে, 4 নিজের সঙ্গেই একটা সেলফ সাইকেল তৈরি করেছে। এদিকে চলে আসি রো 2 তে, অর্থাৎ 3 4। মাঝখানে কমা দেওয়া যায় না দেওয়া যায়, যেহেতু কোয়েশ্চেনে দেয়নি আমি আর দিচ্ছি না। 1 2 3 4, তার মানে 3 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 3 তে সাইকেল অনুযায়ী, তাহলে 1 1 এই যাচ্ছে, 2 2 তেই যাচ্ছে। যেহেতু 1 তাদের মধ্যে কোনো সাইকেল তৈরি হলে আলাদা করে ট্রান্সপোজিশন আকারে থাকতো, এখানে যেহেতু সেটা নেই, তার মানে 1 1 এই যাচ্ছে, 2 2 তেই যাচ্ছে, ওই জন্য লেখা নেই। পরেরটা যেহেতু তাদের মধ্যে একটা সাইকেল ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছে, তাই লেখা আছে। ওয়ান আর টু এর মধ্যে একটা সাইকেল রয়েছে, অর্থাৎ 1 2 তে যাবে, 2 1 এ গিয়ে সাইকেল কমপ্লিট হয়ে গেল। আর 3 4 এর মধ্যে একটা 3 4 এ যাবে, 4 3 তে গিয়ে একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। তাহলে এই পারমিশন গুলোকে যদি ব্রেক করা হয় তাহলে গল্পটা এরকম টাইপের হবে। হুম। ঠিক আছে, এইবার তাহলে এই যে রো জিরো রো ওয়ান রো টু রো থ্রি, রো জিরো রো ওয়ান রো টু রো থ্রি, এটা তো সব S4 এরই অন্তর্গত এলিমেন্টস। S4 এর হ্যাঁ। মধ্যে তারা দুটো পারমুটেশন, 4টে পারমুটেশন। হুম। তাহলে এইচটা, তাহলে দিস ইমপ্লাইজ এই এইচ এর মধ্যে যে রো জিরো রো ওয়ান রো টু রো রো থ্রি উপস্থিত, সেগুলো সবাই S4 এর মেম্বার। তার মানে এস এর, তার মানে কি হলো, S4 এর কিন্তু সাবসেট হলো এইচটা। অলসো এটা আর বলার অবকাশ থাকে না যে এইচটা নন এমটি, কারণ এইচ এর মধ্যে 4টে এলিমেন্ট স্পষ্ট দেখতে পাচ্ছি চোখের সামনে, তো এইচ ইজ নন এমটি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেয়ার ফোর বলছি এটা সাবসেট হবে তো না S4 টা?
বিলংস টু, হ্যাঁ জন্য সাবসেট হবে, ইনফ্যাক্ট প্রপার সাবসেট হবে, বিকজ S4 এর মধ্যে আরো এলিমেন্টস রয়েছে, হ্যাঁ। S4 এর মধ্যে আরো এলিমেন্টস রয়েছে, ফলে এটা প্রপার সাবসেট হবে। Which is a non-empty subset, একদম প্রপার সাবসেট of S4, কারণ আমরা জানি S4 এর মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল নাম্বার অফ এলিমেন্টস রয়েছে। ওকে, অর্থাৎ 24টা এলিমেন্ট রয়েছে সেখানে, সেখান থেকে 4টে নেওয়া। সেখান থেকে 4টে, তার মানে এটা একদম পুরো প্রপার সাবসেট। ঠিক আছে, একদম প্রপার সাবসেট। অনেক এরকম লেখে, হ্যাঁ ডিটেলসে লেখা যায়, লিখতে চাইলে অনেক কিছু লেখা যায়, অত আমাদের ডিটেলস দরকার নেই। ইট ইজ এ নন এমটি সাবসেট, কিন্তু যেটুকু লিখবো সঠিকটাই লিখতে হবে নিখুঁতভাবে। এইবার আমি দেখাবো হচ্ছে তোর S4 টা একটা সাবগ্রুপ ফর্ম করছে। তো সাবগ্রুপ ফর্ম করছে সেটা দেখানোর জন্য আমরা কিভাবে করব, কম্পোজিশন টেবিল দিয়ে করব। অবভিয়াসলি কম্পোজিশন টেবিল ধরে করতে হয়। তাহলে শুরু করা যাক। কম্পোজিশন টেবিলের মধ্যে কারা কারা থাকছে, রো 0 থাকছে, রো 1 থাকছে, রো 2 থাকছে, এরকম ভাবে থাকছে। রো 0 অর্থাৎ রো 0টা আর লিখছি না, কারণ ওর সঙ্গে যাকেই মাল্টিপ্লাই করবো, যাকেই কম্পোজিশন করবো সেটা সেরকমই থাকবে। এটাকে লিখে নিচ্ছি 1 2 3 4। 1 2 3 4, আর লাস্ট এটা কত ছিল, 2 1 4 3। এগুলোর সঙ্গে আবার আমাদের সেই রো 1 রো 2 ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এদিকেও একই জিনিস থাকবে। তো অনেক বড় এসে যাবে। কম্পোজিশন, আর এগুলো যদি না লিখি গুণটা আমরা বুঝতে পারবো না, মুখস্থ করার মতো হয়ে যাবে। এবার এদের মধ্যে মাল্টিপ্লাই করে করে দেখতে হবে। প্রথমটা রো 0 এর সঙ্গে যাই মাল্টিপ্লাই করবো সেটাই থাকবে, রো 0 এর সঙ্গে রো 0 মাল্টিপ্লাই করলে রো 0 থাকছে। ঠিক আছে, এটা ডট দিয়ে রাখছি, ডটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে মানে কম্পোজিশন অফ পারমুটেশন। এটা রো 1টা রো 1ই থাকবে, রো 2টা রো 2ই থাকবে, রো রো 3টা রো থ্রিটা 3 থাকবে। হ্যাঁ তাই থাকবে। কনসিকুয়েন্টলি এদিকেও তাই, এটাও রো 1 রো 2 রো 3 থাকলো। এইবার আমাদের গুণ করে করে দেখতে হবে। এইবার আমি করছি হচ্ছে রো 1 দিয়ে রো 1 এর সঙ্গে গুণ, রো 1 এর সঙ্গে রো 1 গুণ করা হচ্ছে। তো যখন এটা করা হচ্ছে তার মানে কি কি আসছে দেখা যাক। 1 2 3 4, তো 1 2 3 4 করলে রো 1 এর সঙ্গে রো 1 গুণ, তার 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 2 তে, সেই 2 যাচ্ছে 1 এ, তাহলে 1 এর নিচে 1, 2 যাচ্ছে 1 এ, সেই 1 আবার যাচ্ছে 2 তে, তার মানে 2 এর নিচে 2, একইভাবে এটা 3 রো এর নিচে 3 হবে, 4 এর নিচে 4 হবে, অর্থাৎ রো 0 চলে আসছে, রো 0 চলে আসছে। এবার রো 1 এর সঙ্গে রো 2 করা হচ্ছে, রো 1 এর সাথে রো 2, অর্থাৎ এইটার মধ্যে কম্পোজিশন করা হচ্ছে, তখন কি আসছে, 1 যাচ্ছে 1 এ, সেই 1 যাচ্ছে 2 তে, তার মানে 1 2, 2 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 1 এ, তার মানে 2 1, 3 4 এ, 4 4 এ,
তার মানে 3 4 4 3 তে 3 3 তে, তাহলে 4 3। এটা কে? এটা কে? এটা হচ্ছে এটা রো 1। এই রো 1 কতবার আসছে? এটাই তো রো আমিও 1, ভাবছি। না না, রো 1 তো না এটা। রো 1 তো এখানে 3 4 আছে, এখানে 4 3 এসছে। এটা হচ্ছে তোর রো 3, রো 3। তাহলে তারপর অবভিয়াসলি পরেরটা উপরে আসবে। এই রো 2 আরো হবে, আর করে দেখাচ্ছি না, এটা গুণ করলেই বুঝতে পারবো। তারপরে এখানে রো 2। রো 2 র সঙ্গে যখন একইভাবে আমরা কাজটা করব, ঠিক আছে, এটা নিজেরা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রো 3 চলে আসবে। এটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। রো 0 চলে আসবে এবং রো 1 চলে আসবে। তারপর রো 3 র সঙ্গে যখন লাস্টে যে রো 3 র সঙ্গে রো 1 করছি, তখন রো 2, রো 1 এবং রো 0 লাস্টে। চলে আসছে। মানে এটুকুনি বুঝতে পারছি, যখন সেম জিনিসের মধ্যে কম্পোজিশনটা করছি তখন রো 0 চলে আসছে। রো 1 এর সঙ্গে হ্যাঁ। রো 1, রো 0, রো 2 এর সঙ্গে রো 2, রো 0, রো 3 এর সঙ্গে রো 3, রো 0। আর উপরে। জায়গাটা কোথায়? আর হচ্ছে আরেকটাও প্যারিটি রয়েছে, আরেকটা প্যারিটিও রয়েছে। যখন রো 1 এর সঙ্গে আমি রো 2 করছি, তখন রো 0 আর রো 3 বাদ দিয়ে তো রো 3 চলে আসছে। না, হুম। রো 1 এর সঙ্গে যখন রো 2 করছি তখন রো 0টা বাদ। রো 0 আচ্ছা। এসবের মধ্যে ঢুকবে না, বেকার বেকার নন নন ট্রিভিয়ালদের মধ্যে ঝামেলা করবে না। রো 1 এর সঙ্গে রো 2 যখন করবো তখন ওই দুটো বাদে অন্যটা রো 3 আসছে। রো 1 এর সঙ্গে যদি রো 3 করি তাহলে রো 2 আসবে। রো 3 এর সঙ্গে যদি রো 2 করি তাহলে রো 1 আসবে। তার মানে ব্যাপারটা কিন্তু কিছুটা ক্লিন স্কোর গ্রুপের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু ভিজুয়ালাইজ করা যাচ্ছে। তাহলে এই জিনিসটা যদি মাথায় থাকে, কেউ কম্পোজিশন না করেও ডাইরেক্ট করে দিতে পারবে। ঠিক আছে, তার মানে সেম জিনিসের মধ্যে অপারেশন, রো 0 দিয়ে যাকে অপারেশন করবো সেটাই হবে, রো 0 এর সঙ্গে যাকে অপারেশন করবো সেটাই হবে। তাহলে এই দুটো রো আমার তৈরি হয়ে গেল। আর অপর দিকে যেটা, সেটা হচ্ছে রো 1 এর সঙ্গে যখন মানে সেম জিনিস যখন হবে তখন হচ্ছে রো 0 পাবো। হুম। আর যখন রো 1 এর সঙ্গে রো 2 করবো তখন রো 3 পাবো। রো 1 এর সঙ্গে রো 3 করলে রো 2 পাবো, মানে উল্টো উল্টো জিনিসগুলো পাবো। রো 3 এর সঙ্গে যেমন রো 3 এর সঙ্গে রো 1, তাহলে কি পেলাম? রো 2 পেলাম। এরকম ব্যাপারটা ঘটবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ। এইখান থেকে এবার আমাদের কনক্লুশন গুলো ড্র করতে হবে। তাহলে প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিতে আমি দেখতেই পাচ্ছি যে সবাই কম্পোজিশন টেবিলের ভিতরে যারা যারা এসছে কেউই কিন্তু S4 এর বাইরে যেতে পারেনি। ইনফ্যাক্ট S4 কেন, আমি যেহেতু এটা এইচটাকে সাবগ্রুপ দেখাতে চাইছি, এইচটাকে সাবগ্রুপ দেখাতে চাইছি, তাহলে এইচ এর মেম্বার গুলোই কিন্তু এসছে। এইচ এর কোনো বাইরের মেম্বার কিন্তু এখানে প্রবেশ করেনি। তাহলে ফার্স্ট যে প্রপার্টি সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি না, ক্লোজার প্রপার্টিটা যেহেতু সাবগ্রুপ দেখাচ্ছে, আমার ক্লোজার প্রপার্টি দেখানোর দরকার নেই। আর সাবগ্রুপ যখন দেখাচ্ছি তখন আমরা এ কম্পোজ না ক্লোজারটা দেখালাম আর এই ইনভার্সটা দেখালাম, তাহলেই তো হয়ে যাবে। তাতেই কাজ হয়ে যাবে। ঠিক তাহলেই আছে। হয়ে যায়। আর নচেত এ বি ইনভার্স দেখালেও হয়ে যেত। হ্যাঁ, এটা আরেকটা ভাবেও করা যায় কম্পোজিশন টেবিলটা, কিন্তু আমি যেহেতু এই টেবিলটা করেছি সেই রেসপেক্টে আমি বলছি। আমরা হুম। সাবগ্রুপ হওয়ার কন্ডিশনটা কিরকম ছিল? এ কমা বি যদি এইচ এ থাকে তাহলে এ তাহলে কম্পোজ বি এইচে থাক, এ ইনভার্স ইনভার্স বি এইচ এইচে। এ আছে। হ্যাঁ। তাহলে সেটাকে আমরা দুটো পার্টে ভাঙতে পারি। একটা হচ্ছে এ এ কম কম্পোজ এ বিটা এ বি এইচ এ আছে এবং আর এ ইনভার্স গুলো ইনভার্স। এইচ এ আছে, তাই তো? হুম। তো সেটা করে দেখতে পারি। এখান থেকে দুটো ভেরিফাই হয়ে যাচ্ছে, তাহলে সাবগ্রুপ তাহলে হবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি, আর ইনভার্স গুলো বার করে সেটাও যে এইচ এ আছে সেটা বলে দিলেই আমার কাজ মিটে যাবে। ঠিক আছে, তাই সেটা যদি না করতে চাইতাম তাহলে কিন্তু এগুলোর ইনভার্স এখানে লিখে তারপর কম্পোজিশন করে করতে হতো, সেটা করলেও হতো, সেটাও এমন কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে ইনভার্সটা আগে বার করতে হতো। আমি এখানে ইনভার্সটা পরে বার করে দেখাচ্ছি যে এইটা আছে। তো এখানে লিখি ইট অ্যাপিয়ার্স it appears from the composition table that
all the elements of the composition table ঠিক আছে, প্রিসাইজলি সেটা এইচ এরই এলিমেন্ট, আর দি এলিমেন্টস অফ এইচ দ্যাট ইজ এ আর বি এর মধ্যে কম্পোজিশন করে এ আমরা কি পেয়েছি, যে এবিটা পেয়েছি সেই এবিটা কিন্তু এইচ এরই মেম্বার হিসাবে পেয়েছি। ঠিক আছে, এইবার আমরা ইনভার্সের দিকে আসি। ইনভার্স তো কোনো ব্যাপার না, পারমুটেশন ইনভার্স করা মানে উল্টে দেওয়া, পারমুটেশনের ইনভার্স করা মানে জাস্ট উল্টে দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে লিখি ইনফ্যাক্ট যদি সাবগ্রুপের একটা কনসেপ্ট লাগাই, সাবগ্রুপের একটা ক্ষেত্রে একটা থিওরেমও আমরা করেছিলাম, সাবগ্রুপের ক্ষেত্রে একটা থিওরেমও করেছিলাম, যদি যে জি গ্রুপটা, একটু মনে করাই ব্যাপারটা, জি গ্রুপটা যদি থাকে, জি গ্রুপটা যদি নন এমটি হয় এবং ফাইনাইট হয়, ঠিক আছে, মানে জি তো নন এমটি ফাইনাইট হবেই ধর, বা ইনফাইনাইট হতে পারে, কিন্তু এইচটা যদি নন এমটি ফাইনাইট সাবসেট হয়, এইচটা যদি নন এমটি ফাইনাইট সাবসেট অফ সামথিং হয় কোন একটা গ্রুপের, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ক্লোজার প্রপার্টি হোল্ড করলেই সে সাবগ্রুপ হয়ে যায়, তার জন্য ইনভার্স প্রপার্টি দরকার হয় না, এই বি ইনভার্সের দরকারই পড়ে না। ইন জেনারেল দরকার পড়ে ইনফাইনাইট ফাইনাইট সবার জন্য বিচার করতে, কিন্তু এইচ যদি স্পেসিফিক্যালি নন এমটি ফাইনাইট হয়, ফাইনাইট এবং নন এমটি হয়, ফাইনাইট তো 4টে এলিমেন্ট রয়েছে এইচ এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু জাস্ট ক্লোজার প্রপার্টি যদি হোল্ড করে তাহলেই সেটা সাবগ্রুপ হয়ে যায়, তার জন্য আর ইনভার্সের বিকল্প করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিন, ক্লোজার দেখালেই হয়ে যাবে। হ্যাঁ, সিন্স S4 is a group and H is a with order of H, 4টে এলিমেন্ট আছে, চাই 4, such that ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, তার মানে এইচটা কিন্তু সাবগ্রুপ অফ S4 হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাবগ্রুপ অফ S4 হয়ে যাচ্ছে। আর কেউ যদি এখন ভাবে যে না আমি ইনভার্সটাও দেখাবো, সেটা কোনো ব্যাপার না, কম্পোজিশন টেবিল থেকে জাস্ট দেখে বলে দেওয়া যাচ্ছে, কম্পোজিশন টেবিল থেকে দেখে সেটা বলে দেওয়া যাচ্ছে। কি বলে দেওয়া যাচ্ছে? প্রত্যেকটা এলিমেন্টারই তো সেলফ ইনভার্স আছে। হ্যাঁ, যেমন ফ্রম দি কম্পোজিশন টেবিল, অল্টারনেটিভ মেথড যদি বলি, ফ্রম দি আইডেন্টি এলিমেন্ট রো 0 বা আইটা, সেটা কিন্তু ডায়াগোনালি এসছে কম্পোজিশন টেবিলে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এসছে, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের সেলফ ইনভার্স রয়েছে, তাই তো ফ্রম দি কম্পোজিশন টেবিল উই হ্যাভ রো 0 ইনভার্স মানে রো 0, সেটা এইচ এর মেম্বার, রো 1 ইনভার্স মানে রো 1, কারণ রো 1 এর সঙ্গে রো 1 কম্পোজিশন করে তবে গিয়ে রো 0 পেয়েছিলাম, তার মানে রো 1 এর ইনভার্স রো 0ই, মানে রো 1 এর ইনভার্স রো 1 নিজেই, তাহলে সেটাও এইচ এর মেম্বার। রো 2 ইনভার্স মানে রো 2, সেটাও এইচ এর মেম্বার। রো 3 ইনভার্স মানে রো 3, সেটাও এইচ এর মেম্বার। দিস ইমপ্লাইজ, বলতে পারি এ ইনভার্সটা
বিলংস টু এইচ, ফর অল এ বিলংস টু এইচ, তাহলে সব রকম ভাবে বলা থাকলো। ঠিক আছে, এই সবসময় যে শুট করে সব থিওরেমের স্টেটমেন্ট মাথায় আসবে তাও তো নয়, সেটা নাও হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের অনেক অল্টারনেটিভ প্রসেসটাও সাবগ্রুপ জেনে রাখতে হবে। হুম, তো সাবগ্রুপ হয়ে গেল, সাবগ্রুপ তো হয়ে গেল, এবারে সাইক্লিক সাবগ্রুপ কিনা সেটা জানতে হবে। নন সাইক্লিক সাইক্লিক সাবগ্রুপ কিনা নন সেটাও সাইক্লিক জানতে হবে। যেখানে নন সাইক্লিক হবে এটা, কারণ সেলফ ইনভার্স রয়েছে প্রত্যেকের। ঠিক হ্যাঁ আছে, হিয়ার অ্যাকচুয়ালি ক্লেন্সফোর গ্রুপের মতো তো না, ক্লেন্সফোর গ্রুপ তো পুরোই সবসময় নন ক্লিন স্কোর গ্রুপে কিন্তু কমিউটেটিভ বাট নন সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ। হিয়ার তার মানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা পরে যখন আইসোমরফিজম পড়বো, এই সেমিস্টারে নয় পরবর্তী সেমিস্টারে, তখন দেখবো যে ক্লিন স্কোর গ্রুপের সঙ্গে এটা কিন্তু আইসোমরফিক হয়ে যাবে। আচ্ছা, এবং যেহেতু আইসোমরফিক হবে সেক্ষেত্রে ক্লিন স্কোর নন সাইক্লিক, যেহেতু এটাও দেখবো নন সাইক্লিকই আসছে, হুম এটার মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং তৈরি হবে ক্লিন স্কোর গ্রুপের সঙ্গে এই গ্রুপটার, মানে সাব গ্রুপটার, এস ফোর এর নয়। যাই হোক, হিয়ার ফ্রম দি কম্পোজিশন টেবিল রো জিরো তো আইডেন্টিটি এলিমেন্ট, তার অর্ডার সবসময় 1 হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা কখনোই 4 এর সঙ্গে সমান নয়, অর্ডার অফ এইচ এর সঙ্গে সমান নয়। তারপর আর বাকি টু। বাকিগুলো সবকটার অর্ডারই হচ্ছে 2 করে করে। ঠিক আছে, যেহেতু সেলফ ইনভার্স আছে, কারণ রো 1 এর যদি স্কোয়ার করি তবে গিয়ে রো জিরো পেয়েছি, রো 2 স্কোয়ার করলে তবে গিয়ে রো জিরো পেয়েছি, রো 3 স্কোয়ার করলে রো জিরো পেয়েছি। তার মানে দিস ইমপ্লাইজ order of row 1 equals to order of row 2 equals to order of row 3 equals to 2 not equals to 4 equals to order of h, 4টা order of h এর সঙ্গে সমান। তার মানে order of h এর সঙ্গে কেউ সমান হলো না, h এর মধ্যে থেকেও কোনো এলিমেন্টের অর্ডার h এর অর্ডারের সঙ্গে সমান হতে পারলো না, তার মানে h টা কিন্তু কোনো জেনারেটর পেলো না, অর্থাৎ h টা কিন্তু কেউ জেনারেট করতে পারবে না, যে যার নিজের মতো চলছে। ঠিক আছে, কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট দিয়ে কিন্তু এইচ এর বাকি প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমরা লিখতে পারবো না ইন্টিগ্রাল পাওয়ারে। সো এইচ হ্যাজ নো জেনারেটর, not a cyclic group, therefore আমরা সেখান থেকে তাহলে বলতে পারছি যে এইচটা হচ্ছে নন সাইক্লিক সাবগ্রুপ অফ জি। নন সাইক্লিক সাবগ্রুপ অফ জি। হুম ঠিক আছে, এবার কোয়েশ্চেন এসছে যে মানে তার সাথে জিটা কি সাইক্লিক, জি কি নিজে সাইক্লিক, জিও সাইক্লিক হতে পারবে না কোনো সাইক্লিক, কারণ সাইক্লিক গ্রুপ যদি হয়, খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, সাইক্লিক গ্রুপে যদি গ্রুপটা সাইক্লিক হয় তাহলে তার সাবগ্রুপ গুলো সাইক্লিক হয়। ঠিক হবে। ঠিক আছে, তাহলে এইচটা হচ্ছে এসপোরের সাব গ্রুপ, অথচ সে নাকি সাইক্লিক নয়, তাহলে গ্রুপটা নিজেও সাইক্লিক নয় বলে এরকম ধারণা করতে পেরেছে। ঠিক আছে, তার হ্যাঁ মানে এখানে কিন্তু অবশ্যই এস গ্রুপটাও সাইক্লিক গ্রুপ নয়। এই স্টেটমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রুফ হিসাবে খুব আসে থিওরেমটা, যে একটা সাইক্লিক গ্রুপের সব সাব গ্রুপই সাইক্লিক হয়, এই প্রমাণটা। হুম মানে স্টেটমেন্টে এরকম মনে হয় যে এভরি প্রপার সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। প্রপার হওয়ার দরকার নেই, প্রপার হওয়ার দরকার নেই, সব রকম সাবগ্রুপই, সব হ্যাঁ রকম সাবগ্রুপই কিন্তু যদি জি একটা সাইক্লিক সাবগ্রুপ হয়, জি যদি হয় সাইক্লিক সাবগ্রুপ, তাহলে জি এর সাবগ্রুপকে জি নিজেই
আবার জি তো হ্যাঁ। সাইক্লিক বলে গেছে, তার মানে জি সাইক্লিক হয়ে গেল, ইমপ্রপার সাবগ্রুপটা সাইক্লিক হয়ে গেল। অপরদিকে জি এর নন মানে ট্রিভিয়াল সাবগ্রুপ কোনটা, ই, এবং ই কে হবে। আমরা অবশ্যই ই এর পাওয়ারে লিখতে পারছি, হুম তার মানে দিস ইজ নাথিং বাট দি জেনারেটেড বাই ই, হুম। তাহলে এটাও সাইক্লিক গ্রুপ হয়ে গেল। এবং মেইন যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে একটা প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ, সেটা হচ্ছে সাইক্লিক হবে, সেটাও আমরা প্রমাণ করতে পারি, ওই থিওরেমে প্রমাণ করা আছে। ঠিক আছে, সমস্ত টাইপের সাবগ্রুপই জি এর যত সাবগ্রুপ হয় সবাই সাইক্লিকই হবে, জি যদি নিজে সাইক্লিক হয়। তো উই নো দ্যাট every subgroup of a cyclic group is cyclic. কিন্তু কনভার্সটা ট্রু নয়। কনভার্সটা ট্রু নাও হতে পারে, তার জন্য কাউন্টার এক্সাম্পল দেওয়া হ্যাঁ আছে। হুম এসটি হবে না, কারণ এসটির সবকটা সাবগ্রুপই আমাদের সাইক্লিক সাবগ্রুপ, হ্যাঁ, তো কিন্তু এসটি সাইক্লিক নয়। here H is a subgroup of S4, but H is not cyclic, তার মানে S4 ও নিজেও সাইক্লিক নয়। কারণ S4 যদি সাইক্লিক হতো এবং H যেহেতু সাবগ্রুপ, Hটাও সাইক্লিকই হতো। কিন্তু বাই চান্স যদি Hটা সাইক্লিক হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু আমি কনক্লুশন ড্র করতে পারতাম না যে S4টা সাইক্লিক কিনা না নন সাইক্লিক। হ্যাঁ। এরকম হতেই পারতো Hটা হচ্ছে একটা সাবগ্রুপ S4 এর, একটা মাত্র সাবগ্রুপ S4 এর কোনো একটা, যেটা কিনা সাইক্লিক হয়েছে, কিন্তু এই S4 এ তো আলাদা সাবগ্রুপ থাকতেই পারে যেটা সাইক্লিক নয়, সেই কারণে হ্যাঁ। S4টা নন সাইক্লিক হতে পারে। তো যেহেতু Hটা নন সাইক্লিক বেরিয়েছে, ওই জন্য ডাইরেক্ট আমি বলতে পারি S4টা সাইক্লিক নয়। কিন্তু এই H যদি সাবগ্রুপ যদি সাইক্লিক হয়, সেখান থেকে মেন গ্রুপটা সাইক্লিক কিনা সেই ব্যাপারে কিন্তু কনক্লুশন ড্র করা পসিবল হবে না। ঠিক আছে, তাহলে এই Hটা কিন্তু জাস্ট আমি একটা রিমার্ক করে রাখছি, H ইকুয়ালস টু এই যে সেটটার তৈরি করা আছে I, 1 2 3 4 1 2 3 4, এটা is an example। এতদিন অনেক ক্লিন্স ফর গ্রুপের নাম শুনেছি, কিন্তু সেটা দেখতে কিরকম, মানে দেখতে কিরকম না, সেটা কিরকম টাইপের হতে পারে সেরকম কিন্তু আমরা দেখিনি, সেটা হচ্ছে এটা, এটা একটা এক্সাম্পল অফ ক্লিন্স ফর গ্রুপ। ওকে, হ্যাঁ। নেক্সট যে প্রবলেমটা রয়েছে, তো একই রকম। হুম এটাও কিছুটা একই রকম, কিন্তু এখানে ফাইন্ড দি জেনারেটরস, তার মানে এটুখানি কোয়েশ্চেনই এমন ভাবে বলে বোঝাই যায় যে কি বলতে চাইছে। ফাইন্ড দি জেনারেটরস বলছে মানে এইচটা সাইক্লিক হিসাবে বেরোবে, এইচটা কিন্তু সাইক্লিক বেরোবে। ঠিক আছে, তাহলে এইচটা কিন্তু সাইক্লিক বেরোবে, তাহলে আমাদের প্রসেসটা পুরোপুরি সেম থাকবে। আমি এটা হিংস আকারে বলে দিচ্ছি, এইচ এর মেম্বার গুলোকে আমরা যদি ধরি, ঠিক আছে, আমি আর আলাদা আলাদা করে কিছু ধরছি না, এইচ এর মেম্বার গুলো যেমন প্রথমটা আইটা হচ্ছে রো 0, রো 1, রো 2, রো 3। রো 0টা কি, আই, অর্থাৎ 1 2 3 4 1 2 3 4। রো 1টা কি ধরলাম, রো 1টা ধরলাম হচ্ছে 2 ওই 3 4। 1 2 3 4, এটার মানে কিন্তু এটা নয়,
কারণ না এটা 1 সাইক্লিক রয়েছে, তাহলে 1 2 3 4 এক ঘর করে শিফটিং হবে, এক ঘর করে কিন্তু এখানে শিফটিং হবে। 1 যাবে 2 তে, 2 যাবে 3 তে, 3 যাবে 4 এ, 4 তাহলে যাবে 1 1 এ 2 3 4 1। রো 2 মানে এখানে ধরে নিচ্ছি আমি 1 4 3 2, that is equals to 1 2 3 4, 1 goes to 1 4 4 3 2, 1 4 3 2, তার 1 মানে goes to হচ্ছে 1 goes to যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 1 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 3 তে 4 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 2 তে, and 2 যাচ্ছে 1 এ, এরকম ব্যাপার। হুম আর লাস্টলি row 3, this is our 1 3 2 4, 1 3 2 4, and তার which মানে can be 1 goes expand to as 1 2 3 4, 1 যাচ্ছে 1 3 তে, 3 যাচ্ছে 3 1 এ, কমপ্লিট। 2 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 2 তে, কমপ্লিট করে দিলাম। এইবার তাহলে এখানে পুরো গল্পটা লিখতে হবে, আগের অঙ্কে যা যা লেখা হয়েছে পুরোপুরি সেম লেখা লিখতে হবে, তো কম্পোজিশন এক্স্যাক্টলি টেবিলটা সেম লেখা লিখতে হবে, সেম অ্যাজ প্রিভিয়াস প্রবলেম। এবং তারপর সেটার কম্পোজিশন টেবিল রেডি করতে হবে। সেই কম্পোজিশন টেবিলটা রেডি করাটা পুরো আগের মতো হবে, পুরো সেম প্রসেস। আমি কি হবে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে। রো 0, রো 1, রো 2, রো 3, রো 0, রো 1, রো 2, হচ্ছে রো 3। আগে যেমন করে করে দেখাচ্ছিলাম সেরকম করে করে দেখানো যাবে, ঠিক আছে? কি হবে আমি শুধু সেটা বলে দিচ্ছি। রো 0 এর সঙ্গে তো অবশ্যই জানি আমরা রো 0, রো 1, রো 2, রো 3 এরকম ভাবেই হবে। এটাও তাই হবে। রো 0 যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, কিন্তু বাকিগুলো কিন্তু রো 1 গুলো কিন্তু এবার আগে যে রো 1টা আগের অঙ্কে যে রো 1 ছিল সেই রো 1টা কিন্তু এখানে নেই, তার ভ্যালু চেঞ্জ করে করা আছে, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু কম্পোজিশন টেবিলও চেঞ্জ হবে। আগের প্রসেস যদি বসিয়ে দিই তাহলে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো ডিফারেন্সই থাকবে না, ঠিক আছে? পুরো জিনিসটা কিন্তু দাঁড়িয়েছিল কম্পোজিশন টেবিলের উপর। কম্পোজিশন টেবিলটা যদি ওইটাই হয়ে যায়, আগেরটাই হয়ে যায়, তাহলে কিন্তু গল্পটাও পুরো আগের মতোই চলবে, সাইক্লিক হবে না। কিন্তু এখানে সাইক্লিক হচ্ছে নিশ্চয়ই কম্পোজিশন টেবিল চেঞ্জ হবে। একটা জাস্ট আমি দেখাচ্ছি, আগের অঙ্কের ক্ষেত্রে যদি রো 1 এর সঙ্গে রো 1 কম্পোজিশন করি তাহলে রো 0 হওয়া উচিত ছিল, রো হ্যাঁ হওয়া উচিত ছিল। এখানে কি হচ্ছে আমি একবার দেখি তো, এখানে হচ্ছে কিনা, সেলফ ইনভার্স আদৌ আছে কিনা। এখানে রো 1 এর সঙ্গে যদি রো 1 কম্পোজিশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 2 3 4, 1 2 3 4 কি ছিল 2 3 2 4 3 1, 4 না আসবে না। আসবে না কিন্তু, ঠিক আছে? তার মানে এখানে 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 3 তে, কারণ 1 3 তে চলে গেল, হ্যাঁ এখানে 2 তে আছে। বা দরকার নেই, 1 এর নিচে 1 আসা উচিত ছিল যদি আগের টেবিল অনুযায়ী আসতো। রো 1 করে রো 0 পেয়েছিলাম আগের বার, তাহলে সেই অনুযায়ী 1 এর নিচে 1ই আসা উচিত, 2 এর নিচে 2ই আসা উচিত, 3 এর নিচে 3ই আসা উচিত, 4 এর নিচে 4ই আসা উচিত। প্রথমটাই দেখতে পাচ্ছি 1 এর নিচে 3 চলে এসেছে, 2 যাচ্ছে 3 এ, 3 যাচ্ছে 4 এ। কিন্তু এটুকুনি গ্যারান্টি আছে যে এইচ এর মধ্যে যারা যারা রয়েছে ওই রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, মানে রো 3, তাদের বলে মধ্যে কেউ না কেউ আসবে, কিন্তু not necessarily in this order as the previous problem. 3 4 3 4 3 4 এ যাচ্ছে, 4 কোথায় যাচ্ছে 1 এ, 4 1 এ যাচ্ছে, 1 কোথায় যাচ্ছে 2 তে। তার মানে এটা ওদের মধ্যে কেউ না কেউ এলো, কে এলো এটা, কি এসছে 3 4 1 2, 3 4 1 2, রো 3 এসছে, কিন্তু রো 0 কিন্তু আগের মতো আসেনি। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা করে না দেখলে হবে না। কেউ যদি না একই প্যাটার্ন জেনে রেখে সব চালিয়ে দিতে চায় হবে না, এখানে কিন্তু পারমুটেশনে তোর কোনো প্যাটার্ন এইভাবে মেনটেন হচ্ছে না, ঠিক আছে? এটা হয়ে গেল হ্যাঁ রো 3 হলো। এরকম ভাবে পরেরটা যদি করি তখন দেখবো রো 0 হবে, তারপরেরটা করবো রো 2 হবে।
তারপর এটা আমি লিখে দিচ্ছি কম্পোজিশন টেবিলটা রো 3 রো 0। আমি তাও লিখে দিচ্ছি, একবার একটু চেক করে নেওয়া দরকার। না তারপরেরটা না রো 2 আর রো 2 গুণ করলে রো 0 আসবে। রো 2 করে দেখে নিই। হ্যাঁ আসতেও পারে, না আসার কিছু না নেই, না, একটা তো আসছে কোথায়, 1 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 3 তে, 1 যাচ্ছে মানে 1 3 তে যাবে। ভুল হলো একটু তাহলে। রো 2 করেছি। আমি করে দেখছি। 1 4 এ একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, এটা করে দেখতে হবে। আসছে না রো 2 করলে। রো 2টা ছিল কি দেখি তো দাঁড়া, এখানে ঠিকই আছে। রো 3 চলে আসছে। হ্যাঁ রুচি আছে। তো ঠিক আছে, একটু প্রবলেম হচ্ছে তো, এটা না করলে বোঝা যাবে না। ঠিক আছে আমি পরে করে নেবো বাড়িতে এটা। এটা একটু করতে হবে, এটাকে একটু এদিক ওদিক হচ্ছে। এটা করানো এমনিতেও সম্ভব নয়, এমনিতেও সম্ভব নয়। আমরা থিওরেম বলেছি বা আমি এই কনসেপ্ট আমি বলেছি, একই রোতে বা একই কলামে একই জিনিস দুবার রিপিট হতে পারে না। আচ্ছা ওই রো জন্যই 3 তো কখনো পাশাপাশি নিচে নিচে আসতে পারে না, এটা কখনোই আসতে পারে না। এখানে এইটা আমরা পুরো বুঝে শুনে করেছি, ফলে এখানে কোনো চেঞ্জ নেই। চেঞ্জ যদি হওয়ারই হয় এই দুটোতে চেঞ্জ হবে। এখানে রো 0 আসবে, ঠিক করে করে দেখলে, আর এটাতে আসবে রো 3। হ্যাঁ and এটা অবভিয়াস, এটা তো অবভিয়াস। রো 1 রো 2 করে যদি রো 0 আসে, রো 2 তাহলে রো রো 1 1 এর ইনভার্স হচ্ছে রো 2, রো 2 এর ইনভার্স হচ্ছে রো 1। তোমার রো 2 এর সঙ্গে রো 1 করলে রো 0ই আসতে হবে, অন্য কিছু আসলে হবে না। হ্যাঁ কারণ রো 2 এর ইনভার্স তো রো 1 বেরিয়ে গেছে আগের লাইন থেকে। ঠিক হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। এখানে রো 2 বাকি আছে, এখানে বাকি আছে হচ্ছে রো 3। কনসেপ্ট যদি মাথায় থাকে ভুলে ওরা নিজেরা ধরে ফেলতে পারবে। আর যদি মানে আরবিট্রারি করতে থাকি র্যান্ডমলি, তো সেক্ষেত্রে কিন্তু ভুল স্যারেরা ধরবে আর নাম্বার কাটবে। এটা রো 1 চলে এলো, আর এখানে বাকি আছে কি, রো 0। হুম। বোঝা গেছে, এর এর বাইরে আসা উচিত নয় কিছু, তো এটা আসবে। সেকেন্ড লাইনে একটু গন্ডগোল হয়েছিল, রো 0 আর রো 2। ঠিক আছে, পুরো এরকম তাহলে এটাকে গ্রুপ আমরা প্রমাণ করতে পারবো একই নিয়মে। একই নিয়মে আমরা গ্রুপ প্রমাণ করে দেবো হুম। এইচটাকে, কারণ আগেরটা যেভাবে করলাম এইচটা সাব গ্রুপ প্রমাণ করে দেবো সেম কনসেপ্ট অনুযায়ী। এবং সাব গ্রুপ প্রমাণ করার পর কি করব, সাব গ্রুপ প্রমাণ করার পর কি করব, সেখান থেকে সাইক্লিক কিনা দেখবো, অর্থাৎ এইচ এর কোনো এলিমেন্টের অর্ডার কি এইচ এর অর্ডারের সঙ্গে সেম। এখানে এইচ এর অর্ডার হচ্ছে 4, হুম। ইয়ার অর্ডার অফ এইচ ইকুয়ালস টু 4। তাহলে এমন কোন এলিমেন্ট আছে যার অর্ডার 4? রো 0 তো নিশ্চয়ই নয়, রো 0 মানে হচ্ছে আই, তার অর্ডার সবসময় 1। রো 1 এর ক্ষেত্রে কি হয়েছে, রো 1 রো 1 4। রো 1 করে আমরা পেয়েছি রো 3, আবার রো হুম। 3 রো 3 করে কিন্তু রো 0 পেয়েছি। হুম। হয়ে গেল, 4 পেয়ে গেলাম। রো 1 এর সঙ্গে আমি যদি 4 করি, রো 1 টু দি পাওয়ার 4, তার মানে কত, রো 1 রো 1 রো 1 রো 1 হবে কি না হবে? হ্যাঁ প্রথম দুটো রো 1 কি দেবে, রো 3। সেকেন্ড দুটো রো 1 কি দেবে, রো 3। রো 3 কত, রো 0। তার মানে ঠিক আছে, জেনারেটর হবে রো 1, এবার দুটো তো জেনারেটর থাকবে। এক্স্যাক্টলি দুটো জেনারেটর থাকবে আমাদের, পুরো মানে এতটা সুন্দর করে কিন্তু লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। দুটো জেনারেটর, আবার আমরা একটু আগে দেখলাম রো 1 এর ইনভার্স রো 2 ছিল, রো 2টাও জেনারেটর হবে। এটা
অত খাটতেই হবে না, জাস্ট থিওরি অনুযায়ী বলে দেওয়া যায়। থিওরিটাকে ভালো করে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু সাইক্লিক গ্রুপে খেটে খেটে অবস্থা খারাপ হয়ে যাবে এত ক্যালকুলেশন করতে গেলে। থিওরি মানে স্টেটমেন্ট গুলো মাথায় একদম গেঁথে রাখতে হবে। ফার্স্ট আমি যদি দেখাতে পারি, মানে ইনভার্স তো দেখানোই যায়, অসুবিধা নেই, তাহলে আমি বলতে পারবো যে রো হুম, 1 একটা জেনারেটর, রো 2 আর একটা জেনারেটর। অবভিয়াসলি অলসো রো 1 রো 2 কিংবা রো 2 রো 1 করে আমরা রো 0 পেয়েছি, তার মানে রো 1 এর ইনভার্স হচ্ছে রো 2, তাহলে দেয়ার ফোর অর্ডার অফ রো 2 কিন্তু অবভিয়াসলি 4ই হবে। হুম। তার মানে H ইজ এ সাইক্লিক গ্রুপ Generated by row 1 and also row 2. জেনারেটর চেয়েছে, জেনারেটরও হয়ে গেল একসাথেই। হুম। বোঝা গেছে? হ্যাঁ। এইভাবে আমাদের অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে? হুম।